1757-তে পলাশী যুদ্ধে পরাজয়ের পর বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যায়, এমনটাই আমরা বলে থাকি। তারপর ব্রিটিশ শাসন এসে সেটা হটলেও সেই স্বাধীনতা বাংলা 1971-এর আগে আসলে পুরোপুরি পায়নি। কিন্তু মুঘল শাসনও কিন্তু টেকনিক্যালি আমাদের জন্য আউটসাইডারদের শাসনই ছিল। মায়ের দিক থেকে গেঙ্গিস খান আর বাবার দিক থেকে তৈমুর লংয়ের বংশের লোক সম্রাট বাবর কিন্তু আমাদের এই উপমহাদেশেরই বাইরের এক শক্তি ছিলেন। আর যেই এম্পায়ার তিনি দাঁড় করিয়েছিলেন, সম্রাট অশোকের পর এই উপমহাদেশ এত বড় এম্পায়ার আর দেখে নাই। আর এই মুঘলদেরই পদে পদে বাধা দিতে পেরেছিল কেবলমাত্র একটা এলাকা, আমাদের বাংলা এবং বাংলার 12 ভূঁইয়ারা। আজ থেকে প্রায় 400 বছর আগের কাহিনী হয়, তাদের অনেক ঘটনাই এখন হারিয়ে গিয়েছে। আবার অনেক গল্পই লোকমুখে ভেসে ভেসে রূপ পাল্টে পৌরাণিক ব্যাপার স্যাপারও হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তারপরেও এই 12 ভূঁইয়া নামে একটা দল যে ছিল আমাদের এই বাংলাতে, এইটা নিয়ে কোনো দ্বিমত কারোই নাই। পুরো উপমহাদেশে মুঘল শাসন আসলেও বাংলায় সেই শাসন প্রায় 40 বছর ধরে আসতেই পারে নাই। আর সেই 40 বছরের মধ্যেই সোনারগাঁও মুগ্ধ করেছিল ইবনে বতুতা, মা হুয়ান, রালফ ফিল্চের মতো পরিব্রাজকদেরকে। আমাদের আজকের ভিডিওতে আমরা এই 12 ভূঁইয়াদের নিয়েই কথা বলবো, তাদের উত্থান, তাদের কীর্তি এবং যুদ্ধক্ষেত্রে মাইটি মুঘলদের আটকিয়ে রাখার দুর্দান্ত সব চাল নিয়ে আজকে কথা হবে। ওকে, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই বাংলাদেশের অন্যতম গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। আপনারা জানেন, যেমন দেশের সীমানা পেরিয়ে বিশ্বের প্রায় 50টিরও বেশি দেশে ওয়ালটন পৌঁছিয়ে গিয়েছে, ঠিক তেমনই তাদের সাপোর্ট আমার এই চ্যানেলের ভিডিও এডিটিং বলেন, রিসার্চ কিংবা গ্রাফিক্সের কোয়ালিটি আরও আপগ্রেড করতে হেল্প করছে। সো থ্যাঙ্কস এ লট টু ওয়ালটন ফর সাপোর্টিং দিস চ্যানেল। শুরুতে একটা জিনিস ক্লিয়ার করে রাখা ভালো, এই 12 ভূঁইয়া বলতে কিন্তু আসলে ঠিক 12 জন ভূঁইয়াকেই বোঝায় না। কৈলাসচন্দ্র সিংহের মতে আকবরের জন্মের আগের পাঠান শাসনকালে বাংলাদেশ বা বাংলা 12টি ভাগে বিভক্ত ছিল। আর এই ভাগগুলো যারা শাসন করত তাদেরকেই মূলত একসাথে 12 ভূঁইয়া বলা হতো। আর এর মধ্যে এক এক অঞ্চলে আবার একাধিক শাসকও ছিল, তারা রাজা বা রায় উপাধিও নিতেন। দুর্গাচন্দ্র সন্ন্যালের বাংলার সামাজিক ইতিহাস বইয়ে তিনি 12 ভূঁইয়াদের সম্পূর্ণ স্বাধীন বলতে রাজি হন নাই। তিনি বলেন এই ভূঁইয়ারা পাঠান শাসকদের কিছু রাজস্ব দিত, আর দূরত্ব অনেক বেশি হয়, পাঠানরা এদের সাথে খুব একটা বেশি ঘাটাতো না। আর সেই সুযোগেই এই ভূঁইয়ারা মূলত নিজেদের মধ্যেও আবার অনেক সময় অনেক যুদ্ধে লিপ্ত থাকতো। এই কারণে এই অঞ্চলের মানচিত্র আসলে কখনোই ফিক্সড থাকতো না। সান্যালের ব্যাখ্যায় দাবি করা হয় এই 12 ভূঁইয়া আসলে বড় ভূঁইয়া শব্দের একটা অপ্রভ্রংশ, অর্থাৎ পরিবর্তিত রূপ। কারণ সব রাজাই নিজেদের ভূঁইয়া বলে দাবি করত, কিন্তু অ্যাকচুয়ালি শক্তিশালী শাসক ছিল কয়েকজন। কখনো সেই কয়েকজনের মধ্যে 9 জনের নাম উঠে আসে, কিংবা কখনো 16 জন। আর তাদের বোঝাতেই 12 ভূঁইয়া বা বড় ভূঁইয়া, যেটাই আপনি চিন্তা করেন, এই শব্দটা আসে। 1576 সালে রাজমহলের যুদ্ধে মোগলদের হাতে দাউদ খাঁর মৃত্যুর পর বাংলার রাজারা আর পাঠানেরা নিজেদের রাজ্য রক্ষার জন্য উঠে পড়ে লাগে। তারা বুঝতে পেরেছিল এই মুঘলরা দূরে বসে থেকে জাস্ট রাজস্ব আদায় করেই শান্ত থাকবে না, তারা বাংলা দখল করতে আসবেই। আর এই মুঘল থ্রেটের সামনেই প্রথমবারের মতো বাংলার ভূঁইয়ারা একসাথে হওয়া শুরু করেন। এই 12 ভূঁইয়াদের মধ্যে সব থেকে পরিচিত 2টা নাম হচ্ছে ঈসা খাঁ আর রাজা প্রতাপাদিত্য। এদের মধ্যে কে বেশি সিগনিফিকেন্ট বা শক্তিশালী সেটা নিয়ে আসলে অনেক তর্কই আছে, কিন্তু কেউই কোনো সিদ্ধান্তে আসে নাই। আনন্দনাথ রায়ের লেখা 12 ভূঁইয়া বা ষোড়শ শতাব্দীর বাংলার ইতিহাস বইটি ছিল বাংলার 12 ভূঁইয়াদের উত্থান আর পতন নিয়ে লেখা একদম প্রথম বই। তবে আমরা যদি 12 ভূঁইয়াদের পূর্ণাঙ্গ ইতিহাস খুঁজতে চাই, সেটা এখন পর্যন্ত একটা সম্পূর্ণ বইয়ে কখনোই পাওয়া যায় না। যেমন ধরেন, আপনি যদি কন্দর্প রায় আর পরমানন্দ রায়ের কাহিনী জানতে চান, আপনাকে পড়তে হবে ব্রজসুন্দর মিত্রের চন্দ্রদ্বীপের রাজবংশ ও বঙ্গজ কায়স্থগণের বিবরণ বইটি। আর এইরকমই বিভিন্ন ছোট ছোট বই খুঁজে বের করে আনতে হয় সম্পূর্ণ 12 ভূঁইয়াদের ইতিহাসটা। অলরেডি যেসব বই আর লেখকদের নাম বলে ফেলেছি, যেমন দুর্গাচন্দ্র সান্যাল, কৈলাসচন্দ্র সিংহ, রজনীকান্ত চক্রবর্তী, শৈলেন্দ্র কুমার ঘোষ, রাজেন্দ্রলাল আচার্য আর সত্যচরণ শাস্ত্রী হতে চলেছেন আমাদের এই ভিডিওর পরবর্তী অংশে বলা ইতিহাসের মূল সোর্স। বাংলার এই দিকে 12 ভূঁইয়াদের নাম আসলে এক কথায় সবার আগে যার নাম আসতো সে ছিলেন সুবর্ণগ্রাম বা সোনারগাঁওয়ের ঈসা খাঁ। মুসলিম ঐতিহাসিকরা তাকে ভাটি অঞ্চলের অধীশ্বর বলেও বর্ণনা করতেন। আর এই ভাটি প্রদেশ বলতে মূলত পূর্ব পশ্চিমে 400 ক্রোশ দীর্ঘ আর উত্তর দক্ষিণে
300 ক্রোশ দীর্ঘ বিস্তীর্ণ একটা এলাকা বোঝানো হতো, কিন্তু প্রকৃতপক্ষে তার ইনফ্লুয়েন্স ছিল আরও অনেক বড়। পুরো সুন্দরবন এক কথায় তার অধীনেই ছিল। পরবর্তীতে যেটা পূর্ব বাংলা হয় তার প্রায় পুরাটা ট্রেড রুটই তার অধীনে ছিল। শুধুমাত্র যশোরের দিক থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত ছিল রাজা প্রতাপাদিত্যের রাজত্ব। আর তিনি ছাড়াও আরও অনেক বড় ছোট অসংখ্য রাজারা ছিলেন। তবে পূর্ব আর দক্ষিণবঙ্গে ঈসা খাঁর রাজত্ব ছিল সব থেকে শক্তিশালী। তার পিতা কালিদাস গজদানি ছিলেন অযোধ্যার রাজপুত বংশের। তিনি সেখানেই ধর্মান্তরিত হয়েছিলেন। আর এরপর তার বিয়ে হয় গিয়াসউদ্দিন মাহমুদ শাহের মেয়ে সৈয়দা মোমেনা খাতুনের সাথে। এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ নামটা শুনেই হয়তো পরিচিত লাগছে। আপনারা যারা আমার বাংলা সালতানাতের ইতিহাস নিয়ে ভিডিওটি দেখেছেন তারা এটা খুব ভালোভাবেই জানবেন। তিনি হুসেন শাহী রাজবংশের একজন সুলতান ছিলেন। আর তার মেয়ের সাথেই কিন্তু ঈসা খাঁর বাবার বিয়ে হয়েছিল। অর্থাৎ ঈসা খাঁর মা বলতে পারেন আপনি হোসেন শাহী বংশ থেকে এসেছিল। 1545 সালে ইসলাম শাহ সুর সম্রাট হওয়ার পর কালিদাস গজদানিকে খুন করে তার 2 পুত্র ঈসা খাঁ আর ইসমাইল খাঁকে কৃতদাস হিসেবে বেঁচে দেওয়া হয়। সেইখান থেকে তাদের মামা কুতুব খাঁ তাদের উদ্ধার করে নিয়ে আসেন বাংলাতে। তাজ খান কারানি শাসন আমলে ঈসা খাঁ তার বাবার জমিদারি ফেরত পান। এরপরে এর মাঝের ইতিহাসটা নিয়ে আর খুব একটা কিছু জানা যায় না। এরপর এক লাফে বলা যায় আমরা 1572 সালে চলে যাব। দাউদ খান কারানির অধীনে তখন প্রায় 1,50,000 পদাতিক, 40,000 অশ্বারোহী, 3,500 রণহস্তি আর বিপুল পরিমাণে গোলাবারুদ আছে। এই বিশাল বাহিনী নিয়েই তিনি কামরূপ আর ত্রিপুরা দখল করে নেন। তবে সমস্যাটা শুরু হয় যখন তিনি মুঘল সীমান্তের জামানিয়া দুর্গ আক্রমণ করে বসেন। এ থেকেই মুঘল সাম্রাজ্য আর বাংলার সালতানাত সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। প্রথম লড়াইয়ে পরাজিত হয়ে দাউদ খান কারানি কটকের চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন। কিন্তু 1576 সালে সেই চুক্তি ভেঙেই আবারও তিনি যুদ্ধে জড়িয়ে পড়েন। তবে এইবার তিনি পরাজিত হন এবং নিহতও হন। আর তার মধ্যে দিয়েই সমাপ্তি হয় বাংলায় আফগান শাসনের। আবার এর মধ্যে দিয়েই আসলে শুরু হয় মুঘলদের বিরুদ্ধে মসনদি আলা ঈসা খাঁয়ের প্রতিরোধ। দাউদ খানের পরাজয়ের পর আফগান যোদ্ধারা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে যায়। দলছুট এই যোদ্ধাদের আশ্রয় দিতে থাকেন ঈসা খাঁ। আশেপাশে ঠিক এই কারণেই মুঘল বিরোধী হিসেবে তার নাম ছড়িয়ে পড়তে থাকে। তবে এর আগেও কিন্তু মুঘলদের সাথে ঈসা খাঁ যুদ্ধে জড়িয়েছিলেন। কটকে সন্ধির সময় মীর ই বহর শাহ বার্দির নেতৃত্বে মুঘলদের এক বিশাল নৌবহর সোনারগাঁওয়ে নোঙর ফেলেছিল। দাউদ খান যখন কটকের সন্ধি ভঙ্গ করেন, ঈসা খাঁ সাথে সাথেই সেই নৌবহরে আক্রমণ চালিয়েছিলেন। হঠাৎ আক্রমণে দিশেহারা মুঘল নৌবহর সেবার কোনো মতে পালিয়ে বেঁচেছিল। এইদিকে বাংলার এক সামান্য জমিদারের কাছে পুরো মুঘল মেইন নৌবহরের নাকানি চুপানি খাওয়ার গল্প পুরা মুঘল সাম্রাজ্যেই ছড়িয়ে পড়েছিল। আর সেইখান থেকেই ঠিক এই জায়গাটাই পরবর্তীতে বাংলায় মুঘল বিরোধী অভিযান বা যুদ্ধগুলোতে তাকে অবিসংবাদী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। কিন্তু এই জয়টা মানুষের সামনে ঈসা খাঁকে অনেক বড় করলেও ঈসা খাঁ নিজেও জানতেন যে এই জয় আসলে খুব একটা সুবিধার জয় ছিল না। মুঘলরা যদি পরবর্তীতে পূর্ণ শক্তিতে সোনারগাঁও আক্রমণ করে বসে তাহলে আসলে তার সাধ্য নাই সেই যুদ্ধে জেতার। এদিকে তখনই খবর আসে যে বাংলার সুবেদার হিসেবে হুসেন কলি বেগ বা খানজাহান আসছেন। এই হুসেন কুলি বেগের নিয়োগ যে আসলে এই ভাটি অঞ্চলে 12 ভূঁইয়াদের দৌরত্ব কমানোর জন্যই সেটা নিয়ে কোনো সন্দেহ ছিল না। 1576 সালে তাই ঈসা খাঁ পালিয়ে যান চট্টগ্রামে। আর সেখানে গিয়ে তিনি আরাকানের ভূঁইয়াদের সাহায্য নিয়ে আস্তে আস্তে নিজের বাহিনী আরও শক্তিশালী করতে থাকেন। সেই সময়ে মুঘলরা মেওয়ার রাজ্যের সাথে যুদ্ধ জড়িয়ে পড়লে বাংলার দিকের পরিবেশ কিছুটা শান্ত হয়ে আসে। ঈসা খাঁ সেই সুযোগেই সোনারগাঁওয়ে ফিরে আসেন এবং মেঘনার পশ্চিমে আর ব্রহ্মপুত্রের উত্তরে জোয়ানশাহী খালিয়াজুড়িতে নিজের প্রভাব বাড়াতে থাকেন। পরবর্তী মুঘল ইনভেশন আসে 1578 সালে, বর্ষার মৌসুম। সুবেদার খানজাহান ভাবলেন এই সময়টায় ঈসা খাঁ ভাবতেও পারবে না কেউ তার নদীমাতৃক রাজ্যে আক্রমণ করার সাহস দেখাবে। একই সময়ে মুঘলরাও তাদের নৌবহর বৃদ্ধি করেছিল। মুঘল বাংলার রাজধানী তান্ডা থেকে বিশাল নৌবহর নিয়ে তিনি রওনা দেন। ভাওয়াল পরগনার চৌড়ায় নোঙ্গর ফেলে মুঘলরা। এদিকে ঈসা খাঁ খবর পেয়ে আশেপাশের ভূঁইয়াদের ডাক দিয়ে দেন। কিন্তু তিনি ভেবেছিলেন খানজাহান হয়তো আক্রমণ করতে এসেছে এই চিন্তা থেকে যে তিনি প্রস্তুত থাকবেন না বর্ষায় আক্রমণের জন্য। কিন্তু একই সাথে তিনি এটাও ভাবলেন যত দ্রুত তিনি প্রতি আক্রমণ করতে পারবেন মুঘল বাহিনী ততটাই হকচকিয়ে যাবে। প্লাস তিনি ভেবেছিলেন তার রাজধানী থেকে যতটা দূরে যুদ্ধ হবে, অর্থাৎ সোনারগাঁও থেকে যত বেশি দূরে যুদ্ধ হবে, মুঘল বাহিনী কিন্তু ততটাই সাহস হারিয়ে ফেলবে রাজধানীকে আক্রমণ করার।
আর তাই সব ভূঁইয়াদের থেকে সাহায্য আসার আগেই তিনি যা আছে তা নিয়ে এগিয়ে গেলেন মুঘল বাহিনীকে মোকাবেলা করতে। মেঘনা নদীর পশ্চিমে বর্তমান কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের 3 থেকে 4 কিলোমিটার দূরেই কাইথলে দুই বাহিনী মুখোমুখি হয়। অভিজ্ঞতার দিক থেকে ভারী হলেও ভূঁইয়াদের তাড়াহুড়ায় জড়ো করা বাহিনী খুব বড় অভিযানের জন্য প্রস্তুত মুঘলদের সামনে দাঁড়াতে পারে নাই। মুঘলদের নৌকামানের গোলাবর্ষণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় ভূঁইয়াদের প্রায় সকল জাহাজ। কিন্তু এরপর যেটা হয় সেটা অনেকেই বলে হয়তো ঈসা খাঁ আগের থেকেই মাস্টার প্ল্যান করে রেখেছিলেন, কিংবা হয়তো তার জাস্ট ভাগ্যই ছিল। মুঘল সেনারা পালাতে থাকা ভূঁইয়া বাহিনীকে ধাওয়া না করে ব্যস্ত হয়ে পড়ে লুটের মাল এক করতে। পাশাপাশি প্রবল বৃষ্টিও তাদের তাড়া করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। আর সেই সময়ে ঈসা খাঁর অন্যতম বিশ্বস্ত সহযোগী ছিলেন জোয়ানশাহী পরগনার মজলিস দিলাওয়ার আর খালিজুয়ারি পরগনার জমিদার মজলিস প্রতাপ। বলে রাখি, এই দুইটা অঞ্চলে কিন্তু ঈসা খাঁ চট্টগ্রাম থেকে ফিরে আসার পর তার কবজায় এনেছিলেন। ঈসা খাঁ যখন দেখলেন মুঘল বাহিনী তাকে তাড়া করার চাইতে মাল লুট করায় বেশি ব্যস্ত, তিনি তখন তার 2 জমিদারকে জানালেন সৈন্যদের সংগঠিত করতে। আর এরপরই এই 3 জমিদারের বেশ ছোট একটা বাহিনী চিতার মতো গতিতে হামলা চালায় লুটপাটে ব্যস্ত থাকা মুঘলদের উপর। বৃষ্টির মাঝে খানজাহান দেখলেন তার বাহিনী পুরাপুরি কচুকাটা হলো। নিশ্চিত বিজয় যেখানে হওয়ার কথা সেখানে মুঘল বাহিনী কোনো মতে যান বাঁচিয়ে পালালো। ঈসা খাঁয়ের মুকুটে আর একটা মুঘল বধের পালক জমা হলো। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে এবারও ঈসা খাঁ জানতেন মুঘলরা আবারও ফিরে আসবে, আর এই যুদ্ধে জয়লাভ করাটা তার জন্য কয়েক মাস জোগাড় করে দিয়েছে, কিন্তু আরও বড় একটা আক্রমণ তারপরেই আসবে। তাই তিনি এবার ভূঁইয়াদের বাইরেও সম্পর্ক করার চেষ্টা করলেন। ত্রিপুরার রাজার সাথে তিনি খাতির করলেন। আর এই সময়ে মুঘল সাম্রাজ্যেও বেশ কিছু ঘটনা ঘটে। প্রথমটা হচ্ছে খানজাহানের মৃত্যু, আর দ্বিতীয়টা হচ্ছে উজিরে আজম মুজাফফর খান তুরবাতিকে বাংলার গভর্নর নিয়োগ করা। এইটা ঈসা খাঁয়ের জন্য একটা বিশাল থ্রেট ছিল, কারণ উজিরে আজম মানে হচ্ছে বেসিক্যালি আকবরের আমলে প্রধানমন্ত্রী লেভেলের মর্যাদার একজন মানুষ। আর এই উচ্চ পর্যায়ের একজন মানুষকে বাংলার গভর্নর করে পাঠানো মানেই হচ্ছে মুঘলরা এইবার বাংলার ব্যাপারে বেশ সিরিয়াস। মুঘলরা সিরিয়াস হলেও বাংলায় অনবরত বেইজ্জতি হতে থাকা মুঘল সৈন্যদের আর ভালো লাগছিল না, এমনটা কিছু ঐতিহাসিক মনে করে। পাশাপাশি জমির পুনর্বন্টন, নতুন রাজস্ব নীতি, এইসব ব্যাপারে আকবরের নাক গলানোতে অনেক মুঘল এলিস্টরাই এটা ভালো চোখে দেখছিল না। তার ওপর ক্রমাগত ইসলামিক জীবন ব্যবস্থার প্রতি আকবরের বিরূপ মনোভাব সাধারণ সৈন্যদেরও খেপিয়ে তুলেছিল। সব মিলিয়ে 1579-র মধ্যেই বাংলায় অবস্থান করা মুঘল সেনাবাহিনী সম্রাট আকবরের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে বসে। 1580 সালের 19 এপ্রিল মুজাফফর খান তুরবাতি বিদ্রোহীদের হাতেই মারা যান। আর এরপর বিদ্রোহীরা সম্রাট আকবরের বদলে তার সৎ ভাই মির্জা মোহাম্মদ হাকিমকে সম্রাট হিসেবে স্বীকৃতি দিয়ে দেয়। সেই সময়ে মির্জা মোহাম্মদ হাকিম ছিলেন কাবুলের গভর্নর। আর এই সময়টাতে কিন্তু বিভিন্ন অঞ্চলের মুঘল বাহিনীর মধ্যে বাংলার মুঘল মিলিটারি সবথেকে ডেভেলপড ছিল। সবথেকে উন্নত অস্ত্র, কামান, নৌযান সবই তাদের ছিল। তাদেরকে এত বেশি রিসোর্সেস দেওয়ার মেইন কারণটাই কিন্তু ঈসা খাঁ। আর বিদ্রোহীরা সেগুলো নিয়েই এবার দিল্লি বরাবর একের পর এক অঞ্চল দখল করতে থাকে। অর্থাৎ বুঝতেই পারছেন যে ভাগ্য কতটা সহায় ছিল ঈসা খাঁয়ের, যেখানে মুঘল সম্রাট তার সবথেকে বিশ্বস্ত এবং শক্তিশালী মানুষকেই বাংলার গভর্নর করে পাঠিয়েছিল এই পুরা 12 ভূঁইয়াদের দমন করে সম্পূর্ণ বাংলা দখল করার জন্য। সেখানে তিনি তার নিজের বাহিনীর বিদ্রোহেই মারা গেলেন। আর তারপর যেই অঞ্চলের সেনাবাহিনীকে সবথেকে বেশি অস্ত্র গোলা বারুদ দেওয়া হয়েছিল তারাই আবার মুঘল সম্রাটের বিরুদ্ধেই বিদ্রোহ করে বসলেন। আজ থেকে প্রায় 1000 বছর আগে বাংলার নাম বলা হতো বিদ্রোহ ভূমি। আর এইখানে আবারও সেটা প্রমাণ হলো, বাংলায় যারাই আসে কেন জানি বিদ্রোহী হয়ে ওঠে, স্বয়ং মুঘল সৈন্যরাও। 1580 পর্যন্ত বিদ্রোহীরা বর্তমানের রাজশাহী পর্যন্ত নিজেদের দখলে নিয়ে নেয়। আর সে বছরের মে মাসে মুঙ্গেরের যুদ্ধে পরাজিত হলে এবারের মতো তাদের অগ্রযাত্রা থেমেছিল। সেই সুযোগে সম্রাট আকবর কাবুল থেকে মোহাম্মদ হাকিমকেও সরানোর ব্যবস্থা করেন। অন্যদিকে বিদ্রোহীদের নেতা বাবা খান কাকশাল মারা গেলে বিদ্রোহীদের একটা গ্রুপ চাইল সমস্যা মিটিয়ে ফেলতে, কিন্তু অন্য আর একটা গ্রুপ যাদের নেতা ছিলেন মাসুম খান কাবুলি, তিনি বিদ্রোহ চালিয়ে যেতেই চান। 1582 সালে সুবেদার হিসেবে আসেন খান-ই-আজম মির্জা আজিজ কোকো, যিনি ছিলেন আকবরের সৎ ভাই।
আকবর তাকে এক বিশাল সেনাবাহিনী দেন এই বিদ্রোহ পুরোদমে দমন করার জন্য। বিদ্রোহীরা একের পর এক যুদ্ধে এরপর হারতেই থাকে। এক পর্যায়ে মাসুম খান কাবুলি সিদ্ধান্ত নেন যে এইখান থেকে তার পিছাতেই হবে। কিন্তু পিছিয়ে তিনি যাবেন কই? পিছনেই তো বাংলা, যেইখানের মসনদে বসে আছে ঈসা খাঁ। মসনদি আলা ঈসা খাঁ আবারও তার দরজা খুলে দিলেন। ততদিনে ঈসা খাঁ ত্রিপুরার রাজা অমর মাণিক্যকেও রাজি করান মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে তাকে সমর্থন করার জন্য। বিনিময়ে সেই রাজার হয়েও কিছু কাজ ঈসা খাঁর করে দিতে হয়েছিল। অর্থাৎ বুঝতে পারছেন, একজন মুঘল বিদ্রোহী সৈনিক যিনি মুঘলদের সাথে আর না পেরে এই ঈসা খাঁর রাজ্যে এসেই আশ্রয় নিয়েছিলেন। এবং এই মাসুম খান কাবুলি কিন্তু পরবর্তীতে বাংলার বীর কালাপাহাড়কে হারিয়েছিলেন। আর এই কালাপাহাড়ের আবার সব গ্লোরিয়াস ইতিহাস আমরা কিন্তু বাংলা সালতানাতের ভিডিওটাতেই বলেছিলাম। যাই হোক, মুঘল বিদ্রোহীরা ঈসা খাঁয়ের সাথে যুক্ত হলে সেটা আবার এক শক্তিশালী বাহিনীতে পরিণত হয়। ঈসা খাঁ এবং মাসুম খান কাবুলি দুইজনই বেশ পোরখা যোদ্ধা ছিলেন। তারা দুইজন মিলে 1584 সালের মধ্যে ঢাকার অর্ধেক, পুরো ময়মনসিংহ, ব্রহ্মপুত্র, মেঘনা, শীতলক্ষার তীর, খিজিরপুর, সোনারগাঁও, 11 সিন্দুর আর বাজিতপুরে বিশাল সব দুর্গ গড়ে তোলেন। মোটামুটি পুরো বাংলায় তখন মুঘলদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত। পুরো বাংলায় তখন এক বিশাল দুর্গ। আর এর পরের বছরগুলোতেই ঈসা খাঁ পাবনা আর রংপুরকে নিজের অধীনে নিয়ে আসেন। আর এইদিকে আবার সেই সময়ে বাংলায় নিযুক্ত থাকা মুঘল গভর্নর মির্জা আজিজের আবার একটা ভয় ছিল। তার আগের 3 বাংলার সুবেদারই বাংলার মাটিতেই মারা গিয়েছেন। তার মনে এই কারণেই বাংলা নিয়ে একটা বিশাল ভয় ছিল। এই ভয়ের কারণেই তিনি বাংলার বেশি ভিতরে কখনোই যেতে চাইতেন না। আকবরকে তিনি অনুরোধ জানান অন্য কাউকে পাঠাতে। আর এই ব্যাপারটা আকবরের একটু ভালো লাগে নাই। মির্জা আজিজ দিল্লিতে হাসির পাত্র হয়ে ওঠেন। এমনকি এই একটা অনুরোধই তার পরবর্তী জীবনে বারবার প্রশ্নবিদ্ধ করেছে। তবে সেইটা যাই হোক, এই সুযোগটা লুফে নেন শাহবাজ খান কাম্বো। 1583 সালে মুঘল বাংলার সুবেদার হিসেবে দায়িত্ব নিয়েই তিনি উত্তরবঙ্গের দিকে রওনা দেন। আর এই শাহবাজ খান কাম্বো ছিলেন এতদিনে আকবরের মুঘল বাহিনীর মেইন শক্তি। তার থেকে বেশি অশ্বারোহী ছিল কেবলমাত্র মুঘল যুবরাজদের। 5000 অশ্বারোহীর এক বিশাল বাহিনী নিয়ে শাহবাজ খান কাম্বোকে এমন সব মিশনই পাঠানো হতো যেগুলোতে অন্যরা সবাই ব্যর্থ হতো। আকবর ততদিনে তাকে এতটাই বিশ্বাস করতেন যে তিনি যখন কাবুলে মোহাম্মদ হাকিমের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন তখন ফাতেহপুর সিক্রির জন্য দায়িত্ব তার হাতেই দিয়েছিলেন। এই লোককে এবার বাংলার সুবেদার হিসেবে পাঠানো হলো। স্বাভাবিকভাবেই তার আগমনের খবর বাংলায় অবস্থান করা মুঘল সেনাপতি ও সৈন্যদের মধ্যে নতুন প্রাণ নিয়ে আসে। উত্তরবঙ্গে ছোটখাটো সংঘর্ষ হতে থাকে। এর মধ্যেই মাসুম খান কাবুলি মহিষন্তোষে এক মুঘল ঘাঁটিকে পরাজিত করে দিনাজপুরে যমুনার পূর্বে ঘাঁটি গড়ে তোলেন। শাহবাজ খানও সেদিকেই রওনা দেন। তাজপুর দুর্গ ঠিক সেই দিকেই। শাহবাজ খাঁ সেই সময় দেখলেন যে দক্ষিণে কোতলুখা লোহানির অধীনে উড়িষ্যার আফগানরা একত্রিত হচ্ছে। পূর্বে আবার মাসুম খাঁ কাবুলি আছেন। এইদিকে আবার যশোরে রাজা প্রতাপাদিত্য, এরা কেউই আর মুঘল শাসন মানছে না। তার মনে হলো যে সম্পূর্ণ বাংলা আসলে পুনর্বিজয় করা ছাড়া মুঘলদের হাতে আর কোনো অপশান নাই। তার প্রথম স্টেপ হিসেবে তিনি মাসুম খাঁ কাবুলির সাথে কূটনৈতিক আলোচনায় বসতে চাইলেন। শুরুতে বসলেও পরে সিদ্ধান্ত বদলে রাতের আধারে শাহবাজ খানের বাহিনীকেই আক্রমণের সিদ্ধান্ত নেয় সে। কিন্তু আফগানদের এমন আচরণ সম্পর্কে শাহবাজ খান খুব ভালোভাবেই জানতেন, তাই তিনিও প্রস্তুতি ছিলেন। তিনি শুধু আক্রমণ প্রতিহতই করে নাই, বরং তিনি মাসুম খান কাবুলিকে ঘোড়াঘাট পর্যন্ত তাড়া করেছিলেন। শাহবাজ খান এই সময় আরও ভালোভাবে বুঝতে পারেন এই মাসুম খান কাবুলির আসলে নিজের অধীনে কোনো অঞ্চল নাই, সে জাস্ট একটা সেনাপতি, এবং সে যদি হারতে থাকে তাহলে আশেপাশের কোনো ভুইয়াই তাকে আশ্রয় দেবে না। সো আশ্রয়ের জন্য সে যেই দিকে যাবে সেই দিকে গেলেই এই বিদ্রোহের অ্যাকচুয়াল মাস্টার মাইন্ড কে সেটা পাওয়া যাবে। অ্যান্ড সেই মাস্টার মাইন্ড কে ছিল সেটা তো আপনারা জানেনই, ঈসা খাঁ। অর্থাৎ এইখানেও আপনি ট্যাকটিসের খেলাটা বুঝতে পারছেন যে ঈসা খাঁ কিন্তু সরাসরি নিজের সেনাবাহিনী দিয়ে কখনোই মুঘলদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না। তিনি সব সীমান্তে এমন এক একজন মানুষকে দাঁড় করিয়ে দিয়েছেন যারাও মুঘলদের প্রচণ্ড পরিমাণে হেট করে এবং তারাও মুঘলদের হারাতে চায়। আর এই কারণেই এতদিনে মুঘলরা কিন্তু আসলে খুঁজে পাচ্ছিল না যে বাংলার মেইন মাস্টার মাইন্ড আসলে কে। মাস্টার মাইন্ড কথাটা যদিও এখন আসলে বলা ঠিক কিনা যায় না, বাট এনিহাও এই গল্পের ক্ষেত্রে মাস্টার মাইন্ডই হয়তো পারফেক্ট ওয়ার্ড। কিন্তু যাই হোক, বুঝতে পারছেন এতদিনে তারা এইবার ঠিকঠাক বুঝতে পারার পথে যাচ্ছে
যে কে আসলে এই যুদ্ধটা পরিচালনা করছে বাংলার একদম সেন্টারে থেকে। মুঘলরা মাসুম খান কাবুলিকে তাড়াতে তাড়াতে খিজিরপুর হয়ে সুবর্ণগ্রাম বা যেটা সোনারগাঁও আর সেইখান থেকে ঈসা খাঁয়ের রাজধানী কত্রাভূতেও পৌঁছিয়ে যান। ঈসা খাঁ সেই সময় সমুদ্রে রিট্রিট করেছিল বলে শোনা যায়, কিন্তু অনেকের মতে তিনি সেই সময় চট্টগ্রামে গিয়েছিলেন। শাহবাজ খান এরপর 11 সিন্ধু দুর্গ দখল করে ব্রহ্মপুত্রের তীরে এসে পৌঁছান, আর সেখানে মাসুম খান কাবুলির সাথে আরেকবার যুদ্ধ হয় তার। কিন্তু সেই যুদ্ধেও শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন মাসুম খান কাবুলি। কোনো মতো নদীর এক চরে পালিয়ে তিনি বেঁচে যান। এইদিকে শাহবাজ খান মাসুম খান কাবুলিকে একেবারে শেষ করে দেওয়ার জন্য তার বাহিনী সাজাতে শুরু করেন। বর্তমান গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তার ঘাঁটি বসেছিল। ঈসা খাঁ এরপর তার বাহিনী নিয়ে রওনা দেন। অনেকের মতে তিনি যাত্রা শুরু করেছিলেন চট্টগ্রামের দিক থেকে, আবার অনেকের মতে ত্রিপুরার দিক থেকেও হতে পারে। তবে তিনি এসে অবস্থান নেন বাজিতপুরে। আর সেই খবর পেয়ে শাহবাজ খান তার এক সেনাপতিকে পাঠান ওই বাহিনীকে ধূলিসাৎ করার জন্য। কিন্তু সবাই যখন জানতো যে মাসুম খান কাবুলি কোনো একটা চরে লুকিয়ে আছেন, তিনি আসলে ওৎ পেতেছিলেন মুঘল বাহিনীকে অ্যাম্বুশ করার জন্য। তরসুন খানের বাহিনী বাজিতপুরের কাছে এলেই মাসুম খান কাবুলি আক্রমণ করে। তরসুন খানকে মাসুম খান কাবুলি প্রথমে ঈসা খাঁয়ের দলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানায়। অর্থ, বিত্ত আর টাইটেল সবকিছুই লোভ দেখান, কিন্তু তরসুন খান নিজের সম্রাটকে বিশ্বাসঘাতকতা করতে রাজি হননি। পরে তাকে হত্যা করা হয়। আর এইদিকে এই খবর পেয়ে শাহবাজ খান বুঝলেন যে তার এই ঘাঁটিটা বসানো আসলে মিনিংলেস কেন সেটা তো বুঝতেই পারছেন, কারণ তিনি ঘাঁটি আসলে বসিয়েছিলেন যে মাসুম খান কাবুলিকে আক্রমণ করবে এবং তাকে ধ্বংস করে দিবে। উল্টা দিকে দেখা যাচ্ছে মাসুম খানকে তিনি এতদিন ভেবেছেন যেই জায়গায় আছে সেখানে সে নাই, সে উল্টা পথে যে আবার তারই সেনাবাহিনীর একটা পার্ট যাকে তিনি ঈসা খাঁকে আক্রমণ করতে পাঠিয়েছিলেন সেই সেনাবাহিনীকেই একদম ধ্বংস করে দিয়ে আসছে। সো তার এতদিন ধরে এখানে প্রস্তুতি নেওয়াটা পুরাই মিনিংলেস একটা ব্যাপার। তিনি আর উপায় না পেয়ে ঈসা খাঁয়ের সাথে সন্ধি করার কথা ভাবতে থাকেন। অর্থাৎ বাংলার বুকে এসে মুঘলরা কতটাই বেকায়দায় পড়ে গেলে ঈসা খাঁয়ের সাথে সন্ধি করতে চায় এটা তো বুঝতেই পারছেন। কিছুটা বলতে পারেন পুরাই দাবা খেলার মতো করে কোর্ট সাজিয়ে বসেছিলেন ঈসা খাঁ। আর এই সন্ধি প্রস্তাবটা ঈসা খাঁয়ের কাছে গেলে তিনি মুখে সম্মত হলেও ভেতরে অন্য বুদ্ধি করতে থাকেন। মুঘলরা বাংলার শাসকদের অন্যতম শক্তি বর্ষাকালের সাথে তেমন পরিচিত ছিল না। ঈসা খাঁ একদিকে সন্ধির নামে সময় পার করতে থাকেন, আর অন্যদিকে ব্রহ্মপুত্রের 15টা জায়গায় বাঁধ বানানোর কাজ শুরু করেন। বর্ষা এগিয়ে আসলেই তিনি মুঘলদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে হুটহাট আক্রমণ শুরু করেন। আর মুঘলরা তার জবাব দিতে গেলেই বাঁধ খুলে দেন। বিপুল সংখ্যক মুঘল সৈন্য শুধুমাত্র পানিতে ডুবেই মারা যায়। কিন্তু এর মাঝেও মুঘলরা ভালো প্রতিরোধ করে তুলেছিল। ঈসা খাঁও এর থেকে বুঝলেন এই কৃত্রিম বন্যাটা আসলে তার রাজ্যেরও ক্ষতি করছে। এ থেকেই দুই পক্ষই এবার আসলেই সন্ধি করতে বসলেন। সন্ধির শর্ত ছিল মোট 3টা। নাম্বার 1, সকল মুঘল সৈন্যকে ভাটি ছেড়ে যেতে হবে। নাম্বার 2, মাসুম খান কাবুলিকে অত্র এলাকা থেকে বের করে দিতে হবে। আর নাম্বার 3, সোনারগাঁও বন্দরে মুঘলদের পক্ষ থেকে একটা ইউনিট সৈন্য অবস্থান করবে। প্রাইমারি আলোচনার এই 3টা শর্তে শাহবাজ খান রাজি ছিলেন, কিন্তু তিনি জানতে পারলেন ঈসা খাঁ মুঘলদের এই দুর্বলতার সুযোগে আরও শর্ত যুক্ত করতে যাচ্ছেন। বাধ্য হয়ে শাহবাজ খান আবারও যুদ্ধের প্রস্তুতি নিতে থাকেন। এদিকে তো বুঝতেই পারছেন বাংলাকে ততদিনের সব মুঘল সুবেদাররাই একটা কার্সড ল্যান্ড বা অভিশপ্ত একটা অঞ্চল হিসেবে দেখছে, কারণ এতদিন ধরে এত শক্তিশালী সব মানুষজন এসেও কোনোভাবেই কোনো কিছু পার করতে পারছে না। মুঘলের সব থেকে শক্তিশালী আর বিশ্বস্ত মানুষ যখন আসছে, হয়তো নিজেদের বিদ্রোহেই তারা মারা যাচ্ছে, কিংবা বাংলার মধ্যে এসে এই ঈসা খাঁর দাবা খেলার মধ্যে জাস্ট তারা নাচানাচি করছে। আর তার উপর আবার সে সময় বাংলার বিখ্যাত বর্ষাকাল। বেশ কিছুদিন যুদ্ধের পর ত্যক্ত বিরক্ত হয়ে শাহবাজ খান কাম্বো নিজের বাহিনী নিতে সুবেদারের রাজধানী টান্ডার দিকেই রওনা দিয়ে দেন। মাঝে শেরপুরে বিরতি নিয়ে একবার চিন্তা করলেন যে আবার আক্রমণ করবেন কিনা, কিন্তু তার সেনাপতিরা জানায় যে এই কাজ করলে আবারও সৈনিকদের মধ্যে বিদ্রোহ হওয়ার সম্ভাবনা আছে। আর এর মধ্যে দিয়েই শাহবাজ খানের বাংলার অভিযান ব্যর্থ হয়ে যায়। এই ভিডিওটা স্বাভাবিক সময়ের থেকে অনেক বেশি লম্বা হয়ে যাবে, তো মাঝে একটা ব্রেক টাইপের জন্যই আপনাদের সাথে কথা বলছি। ঘুমায় টুমায় যায়েন না। তো আপনাদের অনেক দিনের ইচ্ছা ছিল ঈসা খাঁয়ের হিস্ট্রি জানার। আমিও একদম পুরা যত জায়গা থেকে যত তথ্য পেয়েছি সব কিছু নিয়েই একটা বিশাল ভিডিও বানানোর প্রস্তুতি নিয়েই বসেছি। তো এখন পর্যন্ত ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করেন। কমেন্ট করলে ভিডিও রিচ বাড়বে। এত বড় ভিডিও নাইলে মানুষ দেখবে না, নাইলে আমার
এত কষ্ট করার কি মিনিং হইল আসলে। ও আর এনিওয়েজ, সব ইউটিউবাররাই যেটা বলে সেটাও একটু মাঝপথে বলে দিই, সাবস্ক্রাইবও করে রাখেন। তো চলেন নেক্সট পর্বে যাই। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু ইসাখাই প্রায় প্রত্যেকবারই জয়ী, কিন্তু তিনি চিন্তা করেছিলেন এইবারের অ্যাটাকটা কিন্তু তিনি জাস্ট বাংলার বর্ষাকালের জন্যই মুঘলদের আটকাতে পেরেছিলেন। এই মুঘলরা এইখান থেকে শিখে আবারও আক্রমণ চালাবে। আর এই অ্যাটাকটা যেহেতু তার রাজধানী সোনারগাঁও আর কত্রাভু সেখানে খুব সহজেই পৌঁছে গিয়েছিল, তার মানে তার দুর্গগুলো আসলে ঠিকঠাকভাবে কাজ করছিল না। তিনি নিজের পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তায় পড়ে যান। রাজধানী বদলের জন্য তিনি একটা জায়গা খুঁজতে থাকেন, আর সেই রকম জায়গা না পেলেও জমিদার লক্ষণ হাজরার জঙ্গলবাড়ি এলাকা তার এবার পছন্দ হয়। সো ইসাখা লক্ষণ হাজরাকে সরিয়ে ওই জায়গা তার হাতে নিয়ে নেন। অন্যদিকে তার ছেলে মুসা খাঁকে বড় বাজুর আটিয়ার প্রশাসক হিসেবেও নিয়োগ দেন, আর বাকি সদস্যদের জঙ্গলবাড়ি পাঠিয়ে নিজে কত্রাবতেই অবস্থান করতে থাকেন। এইদিকে বিশাল মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবর তখন প্রচণ্ড ক্ষেপা। সারা ভারতবর্ষ নিজের হাতে এনেছেন, কিন্তু বাংলা আনতে পারছেন না। তিনি বাংলা ও বিহারের সকল মুঘল অফিসারকে জানালেন যেভাবেই হোক ভাটির জমিদারি তাদের ধ্বংস করতেই হবে। কিন্তু যেই সব মুঘলেরা এই বাংলা অঞ্চলে আছেন তারা জানেন যে বাংলা ও বিহার কেবল নামেই মুঘলদের, কিন্তু এখানে মুঘলদের আসলে কোনো পাত্তাই নাই। তাও সম্রাটের আদেশ তাদের মানতেই হবে। শাহবাজ খান আবারও বের হয়ে পড়লেন। এদিকে ইসাখা আর মাসুম খান কাবুলি মিলে গেম প্ল্যান সাজালেন। তারা জানেন মুঘলদের আটকে রাখা যাবে না, সো তারা দেখতে থাকলেন কোন জায়গা দিয়ে মুঘলরা আসবে। জায়গাটা শেরপুর। শেরপুর দখল করে রাখলেন মাসুম খান কাবুলি। যখনই জানতে পারলেন যে শাহবাজ খান আসছেন তখনই তিনি শেরপুর ছেড়ে দেন। শেরপুর পার করে শাহবাজ খান যখন আবার এগোতে যান সোনারগাঁওয়ের দিকে, তখনই পিছন থেকে শেরপুর দখল করে দেন মাসুম খান কাবুলি। এতে করে শাহবাজ খানের সাপ্লাই লাইন ভেঙে পড়তে থাকে। শাহবাজ খান মাসুম খান কাবুলির অত্যাচার দূর করার জন্য উজির খানকে দায়িত্ব দিয়েছিলেন। উজির খান মাসুম খান কাবুলিকে তাড়া করে বেড়াতে থাকেন ফাতেহাবাদ, তাজপুর, দিনাজপুর এইসব এলাকায়। আর এই কাজ করতে গিয়েই মুঘল বাহিনীর আর সামনের দিকে আসা হয় না। মাসুম খানের ওপর আদেশই ছিল এই গেরিলা ওয়ারফেয়ারের, আর এইটা চলতে থাকে অনেক দিন ধরেই। বাংলার বৃষ্টি শেষ না হলেও আকবরের ধৈর্য এইবার শেষ হয়ে যায়। অর্থাৎ এইবারের মতো শাহবাজ খানের আক্রমণ বিফল। 1586 সালে শাহবাজ খানকে সরিয়ে উজির খানকে আনা হয় সুবেদার হিসেবে, কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনিও মারা যান। মুঘল সাম্রাজ্যের ততদিনে এমন একটা অবস্থা হয়েছে যে বাংলা সুবেদারি আর কেউ নিতে চায় না। যাকেই আকবর দিতে চায় সেই অস্বীকার করে, কারণ তার আগে এতগুলা সুবেদারদের করুণ ইতিহাস। বাধ্য হয়ে সেইটা এবার দেয়া হয় সাইদ খান নামের এক অফিসারের হাতে। তার আগ পর্যন্ত বাংলায় যারা এসেছিলেন তারা সবাই মুঘল সাম্রাজ্যের বেশ নামি দামি সব অফিসারই ছিলেন। এই প্রথম এই লেভেলের একজনকে দেয়া হলো, কারণ নামি দামি কেউ আর সেখানে যেতে যাচ্ছিল না। 1588 সালে সুবিদারি নিয়ে তিনি সিদ্ধান্ত নেন যে যাই হোক আমরা বাংলায় ঢুকবো না। সেই সময় মুঘলদের আরেক সুবেদার রাজা মান সিংহ উড়িষ্যার বিদ্রোহ ঠেকাতে খুবই ব্যস্ত ছিলেন। সাইদ খান এই সুযোগটা নিয়েই মুঘল সম্রাটকে দেখালেন যে বাংলায় থাকা মুঘল আর্মিও মান সিংহকে সাহায্য করতে ব্যস্ত, অর্থাৎ তারা ইসাখাকে আর আক্রমণ করতে পারবে না। অর্থাৎ ততদিনে এই ইসাখার লেজেন্ডটা কোন লেভেলে চলে গিয়েছে বুঝতে পারছেন। স্বাভাবিকভাবে প্রথমত কোনো মুঘলরা এখানে আসতে যাচ্ছে না, আর যারা এসেছে তারাও আসলে সারাদিন এক্সকিউজ খুঁজে বেড়াচ্ছে যে কি করলে আসলে তাকে আক্রমণ করা না লাগতে পারে, কোন অজুহাতটা দিয়ে মোটামুটি সম্রাটকে শান্ত রাখা যায়। এ থেকেই 1594 সাল পর্যন্ত ইসাখা বেশ আরামেই বাংলা শাসন করলেন। কিন্তু 1594-এ আবারও অদল বদল আসলো। সাইদ খানকে বিহারে পাঠিয়ে দিয়ে রাজা মান সিংহকে আনা হলো বাংলাতে। রাজা মানসিংহ বাংলায় এসেই বুঝতে পারলেন এইখানে মুঘল সাম্রাজ্যের আসলে কমেডি বানানো হচ্ছে। সব জমিদার নিজেরা নিজেদের মতোই চলছে, খাজনার কোনো খবরই নাই। এবং তিনি সম্পূর্ণ মুঘল বাংলার সুবেদার হওয়া সত্ত্বেও তিনি চাইলেই বাংলায় ঢুকতেও পারছেন না। উড়িষ্যার বিদ্রোহ দমিয়ে আসা মানসিংহের কাছে এটা ছিল একটা বিশাল বেয়াদবি। 1595-এ তিনি বের হন ভাটি বিজয়ের জন্য। ইসাখাও জানতেন মানসিংহ আসছে, কারণ ততদিনে তিনি বেশ বিখ্যাত ব্যক্তি, তার আর্মিও অনেক শক্তিশালী। তিনি মানসিংহকে আটকানোর জন্য ঘোড়াঘাটে এসে হাজির হন। কিন্তু সেই সময় করতোয়া নদীর পানি অনেক কম ছিল বলে নৌবহর নিয়ে আর বেশি দূর তিনি আগান নাই। ইসাখাকে তাড়া করার জন্য মানসিংহ নিজের ছেলে হিম্মত সিংহকে পাঠিয়েছিলেন। ইসাখা তখন 11 সিন্দুরে অবস্থান নিচ্ছিলেন।
হিম্মত সিংহ 11 সিন্দুর আক্রমণ করে ঈসা খাঁকে পিছু হটতে বাধ্য করে। কিন্তু এখানেই ক্যাম্প বসানোর পর ব্রহ্মপুত্রের তীরে কলেরায় আক্রান্ত হয়ে মারা যায় হিম্মত সিংহ। ঈসা খাঁ আবারও হিসাব কষতে বসেন। সরাসরি যুদ্ধ তার কাছে বেশ খরচে একটা জিনিস মনে হলো। সেই সময় সংকোষ নদীর দুই পাশে দুই ভাইয়ের রাজ্য ছিল, কামরূপ আর কামতা। কামরূপের রাজা ছিলেন রঘুদেব আর কামতার রাজা ছিলেন লক্ষ্মীনারায়ণ। দুই ভাই একে অন্যের রাজ্য চাইতেন। ঈসা খাঁ এ সময় সাপোর্ট দিলেন রাজা রঘুদেবকে, আর তার সাপোর্ট পেয়ে রঘুদেব কামতা আক্রমণ করেন। লক্ষ্মীনারায়ণ সাহায্যের জন্য গেলেন মানসিংহের কাছে। অর্থাৎ কোল্ড ওয়ারের সময় আমরা যেমনটা দেখেছি আমেরিকা আর ইউএসএসআর বিভিন্ন দেশে প্রক্সি ওয়ার চালাচ্ছে, এখানেও শুরু হলো বাংলার ঈসা খাঁ আর মুঘলদের মানসিংহের একটা প্রক্সি ওয়ার। এই যুদ্ধে লক্ষ্মীনারায়ণ জয় পেলে বিজেতার বেশে মানসিংহ সুবেদারের রাজধানীতে ফিরে গেলেন। এদিকে মানসিংহ ফিরে গেলেই রঘুদেব আবারও আক্রমণ করে বসলেন। মানসিংহ বুঝতে পারলেন ঈসা খাঁ আসলে কি করতে যাচ্ছে। তিনি তার আরেক ছেলে দুর্জন সিংহকে পাঠান ভাটির দিকে আর নিজে যান লক্ষ্মীনারায়ণকে সাহায্য করতে। দুর্জন সিংহ 1597 সালে কত্রাবতে পৌঁছান। সেখানে ঈসা খাঁ আর মাসুম খান কাবেলি বসেই ছিলেন। লক্ষ্মীনারায়ণ আর রঘুদেবের যুদ্ধে আসলে তাদের কোনো আগ্রহই ছিল না। তারা চাচ্ছিলেন মুঘল বাহিনীর শক্তি আস্তে আস্তে কমাতে, আর অর্ধেক শক্তি নিয়ে যেই তাদের কাছে আসবে তাকেই তারা মারবে। আবারও বাংলার বিখ্যাত বর্ষাকাল তার খেলা দেখালো। খিদিরপুর, ডেমরা, সোনারগাঁও, ধলেশ্বরী, মেঘনা আর শীতলক্ষার তীর ধরে এই যুদ্ধে মুঘল বাহিনীর শোচনীয় পরাজয় হয়। মানসিংহের আরেক ছেলে দুর্জন সিংহ এবার মারা যায়। আর এই জয় ছিল ঈসা খাঁয়ের মুঘলদের বিরুদ্ধে সবথেকে বড় জয়। দুই ছেলেকে হারিয়ে মানসিংহ সম্রাটের কাছে ছুটি চান, আর তার জায়গায় সুবেদার হিসেবে আসেন তারই তৃতীয় পুত্র জগৎ সিংহ। কিন্তু মদের নেশায় অল্প সময়ে সেও মারা যায়। আর তারপর আবারও আসেন মানসিংহ। আপাত দৃষ্টিতে ঈসা খাঁয়ের অনেকগুলো জয় হলেও ঈসা খাঁ আসলে জানতেন যে মানসিংহ আবারও ফেরত আসবেই, কারণ পুত্র হত্যার প্রতিশোধ তিনি নিতে চাইবেই। আর এই কারণেই মানসিংহের দরবারে ঈসা খাঁ দূত পাঠান শান্তির দাবিতে। মানসিংহ জানায় যদি নিঃশর্ত আত্মসমর্পণের সাহস থাকে তাহলেই তার সামনে হাজির হতে। ঈসা খাঁ জানতেন মানসিংহের কথার দাম আছে। তিনি হাজির হন মানসিংহের দরবারে। মানসিংহ আবার তাকে পাঠায় আকবরের দরবারে। আকবর ততদিনে আসলে বাংলার উপর বেশ ইমপ্রেসড। তার বিশাল মুঘল সাম্রাজ্যকে এই একটা অঞ্চলই এত দিন ধরে টিকিয়ে রেখেছে। আর ঈসা খাঁয়ের বীরত্ব নিয়েও এতদিনে তিনি যত কথা শুনেছিলেন তাকে নিজের চোখে দেখার আগ্রহ আকবরেরও ছিল। আর এই কারণেই কোনো রকম অপমান না করে তিনি বরং ঈসা খাঁকে 22 পরগনার জমিদারি দেন, এবং এতদিনে লোকমুখে চলা তার মসনদি আলা উপাধিকে সম্রাজ্যের তরফ থেকেই স্বীকৃতি দেওয়া হয়। বিনিময়ে ঈসা খাঁ তার বাকি জীবন মুঘলদের সাথে আর বিরোধিতা করেন নাই। অর্থাৎ এতটা মাইটি মুঘল বাহিনীকে, যারা পুরো উপমহাদেশেই দখল নিয়ে নিচ্ছিল অলমোস্ট, তাদেরকে এই ঈসা খাঁ না থাকলে বাংলা কোনোদিনই এত দিন আটকিয়ে রাখতে পারতো না, এবং অবশেষে হয়তো আটকিয়ে রাখতে পারেও নাই। কিন্তু বাংলা এর থেকে যেই রেপুটেশন মুঘল এম্পায়ারে হয়েছিল সেই রেপুটেশন আমরা কোনোদিনই পেতাম না। ঈসা খাঁকে নিয়ে ঐতিহাসিকভাবে শক্ত তথ্যের ব্যাপক অভাব আছে। স্পেশালি তার কৈশোর নিয়ে খুব কমই তথ্য পাই আমরা। তাও আমরা বেশ কয়েকটা বই ব্যবহার করেছি যেখানে অনেকগুলো মাল্টিপল রেফারেন্সে তার কাহিনীগুলো সাজানো হয়েছে। কিন্তু তারপরেও যেটা আমরা অ্যাকুরেটলি পাই না সেটা হচ্ছে ঈসা খাঁয়ের মৃত্যু। ধারণা করা হয় 1603 সালে ভাওয়ালের জমিদার ঈসা খাঁয়ের বন্ধু ফজল গাজীর বাসায় শীতলক্ষা নদী ধরে বেড়াতে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি। তার শেষ ইচ্ছা অনুযায়ী বক্তারপুর দুর্গের দিঘির পাশে তাকে সমাধিস্থ করা হয়। কালের আবর্তনে সেই দুর্গ ধ্বংসপ্রাপ্ত হয়েছে, মানুষও ভুলে গিয়েছিল। তবে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগের চেষ্টায় সেই কবর আবিষ্কার করা হয় গাজীপুরের কালীগঞ্জে। চিন্তা করেন, যেই লোক মুঘল সাম্রাজ্যকে নাকানি চুপানি খাইয়া ছেড়েছিল, জাস্ট কয়েক বছর না প্রায় কয়েক যুগ ধরে তার ব্যাপারে কতটা অল্প জানি আমরা। এই যে সিলেটকে 360 আউলিয়ার দেশ বলা হয়, এই ঈসা খাঁয়ের আমলেই কিন্তু 360 আউলিয়া সোনারগাঁও পার করে সিলেটে এসেছিল। ইবনে বতুতা এই অঞ্চলের বৃত্ত আর বৈভবে মুগ্ধ হয়েছিল। চাইনিজ ট্রেডাররা সেই সময় রেগুলার সোনারগাঁও পোর্টে এসে দাঁড়াতো। দুঃখের বিষয় হচ্ছে আমরা বাঙালিরাই বাজিরাওকে চিনি, আকবর আর বাবরকেও চিনি, কিন্তু আমরা সবাই হয়তো আমাদের ঈসা খাঁকে
ঠিকঠাকভাবে চিনিও না। আমার এই ভিডিওতে বলা অনেক তথ্যগুলাই আসলে একটু এদিক ওদিক হতে পারে, কারণ বুঝতেই পারছেন এত পুরাতন ইতিহাস আসলে অনেকগুলো ভার্সন থাকে। শুরুতেই যেটা বলেছিলাম যে কোনো কথা লোকমুখেই চলে যায়, আবার কোনো কথা এক একজন ঐতিহাসিক এক একজন বলে তার নিজেদের পারপাস সার্ভ করার জন্য। আমি চেষ্টা করলাম মোটামুটি সব কিছু ধরেই একসাথে বলতে, অ্যান্ড ইসাখার ট্যাকটিস যে কোন লেভেলের ছিল এইটা অন্তত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ট্যাকটিক্যালি একটা মানুষ এতটা শার্প না থাকলে বিশাল মুঘল এম্পায়ারের একদম পিক টাইমে তাদেরকে এইভাবে আটকিয়ে রাখা যায় না। এবং অবশেষে আকবর দ্য গ্রেটও যার ওপর পুরোপুরি মুগ্ধ হয়ে গিয়েছিলেন, এরকম একটা মানুষের ইতিহাস আজকে বললাম, যে কিন্তু আমাদের এই বাংলার বা অন্যভাবে বললে বাংলার পূর্ব দিকেরই সন্তান ছিল। তো আপনারা বলবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। মোটামুটি লম্বা ভিডিও, এই শেষ পর্যন্ত কারা কারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে যান। আই ওয়ান্ট টু নো এই ভিডিও, এত লম্বা ভিডিও এত দূর পর্যন্ত আসলে কত সংখ্যক মানুষ দেখে থাকতে পারেন। এই তো অ্যাজ ইউজুয়াল অনেকগুলো বইয়ের নাম ভিডিওর মধ্যেই বলেছি, তারপরও সোর্সে লিস্ট করা থাকবে। আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ আ গুড উইক, গুড বাই।